নমস্কার স্যার, সুস্বাগতম আমাদের স্টুডিওতে। আপনারা দেখছেন কম্পন দাস ইউটিউব চ্যানেল, আর চলছে আমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক অমিত কপাট, আর ওনার বিষয় হচ্ছে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান। স্যার প্রত্যেক বছরই আমাদের স্টুডিওতে প্রোগ্রাম করে থাকেন এবং মোটামুটিভাবে আমাদের ছাত্রছাত্রীরা বেশ ভালোভাবে উপকৃত হয়, সেই ফিডব্যাক আমরা পাই। আজকেও আমরা অনুষ্ঠান শুরু করব বেশি কথা না বলে, কারণ একেবারে শেষ মুহূর্তে আমরা উপনীত স্যার, খুব হাতে বেশি সময় নেই। ছাত্রছাত্রীরা সারা বছর ধরেই পড়াশোনা করছে, তাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। এখন টেস্ট পেপার বাজারে বেরিয়ে গেছে, সেগুলোকে ধরে মক টেস্টও তারা দিচ্ছে একটা সময় মেপে। তা আমরা ছাত্রছাত্রীরা যে ধরনের ভুল করে থাকে লিখতে গিয়ে, বা একটা উত্তর লিখলে কিরকম ভাবে সেই উত্তরটা লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, এই সব বিষয়ের উপরে আলোচনা করব। সেই সঙ্গে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের আবদার থাকবে যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন। বেশ, ওভার টু ইউ স্যার। প্রথমেই ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যার শ্রী তনুরঞ্জন বাবুকে এবং কম্পনদাকে। তো আজকের সাবজেক্ট নিউট্রিশন। এখানে আগে জানা দরকার আমাদের এই সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার ভিত্তিক আছে, কারণ সেই চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন না হলে আমরা বুঝতে পারবো না কিভাবে সেগুলোকে লিখব। তো প্রথমেই যদি আমি দেখি যে পরিপাক, শোষণ, বিপাক এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন পড়ে, সেখান থেকে যে কোনো একটা লিখতে হয়। মার্ক 7, এই 7 নাম্বার ভেঙে আসে। পরের কোশ্চেনটা আছে পরের চ্যাপ্টারের কোশ্চেন আছে অবস্থার ভেদে মানুষের শক্তির চাহিদা। আচ্ছা, একটু থামিয়ে দিই। প্রথম চ্যাপ্টারে কি তাহলে এমসিকিউ এসকিউ ওগুলো আছে? এবং এমসিকিউ এর ওটাও একসঙ্গে যদি বলে দেন তাহলে আমাদের একবারই কভার হবে। আচ্ছা, পাঠে বলবেন। বেশ। দ্বিতীয় অধ্যায় আছে অবস্থা ভেদে মানুষের শক্তির চাহিদা। এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে? এই চ্যাপ্টারের মধ্যে আছে কিছু বেসিক অঙ্ক আছে, বিশেষ করে বিএমআর এর অঙ্ক আছে এবং ক্যালোরি ভিত্তিক কিছু অঙ্ক আছে, এবং এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আছে। এখান থেকে কিন্তু বেসিক্যালি একটাই কোশ্চেন আছে এবং একটাই লিখতে হবে। পরের চ্যাপ্টারতে 6খানা, একদম 6খানা চ্যাপ্টার আছে পরের ইউনিটটায়, সেটা খাদ্য এবং পথ্য পরিকল্পনা। এখানে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী অবস্থা। পরের অংশটা হচ্ছে মাতৃদুগ্ধ ভার্সেস কৃত্রিম দুধ। পরেরটা হচ্ছে স্বল্প মূল্যের সুষম খাদ্য। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে অপুষ্টির কারণ, অর্থাৎ ত্রুটিপূর্ণ আহার শিশুর অপুষ্টির কারণ। পঞ্চম হচ্ছে খাদ্য এবং খাদ্য সম্পর্কে বিভিন্ন বিপাকীয় রোগ, এবং সব থেকে শেষ অংশটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। এখান থেকে দুটো কোশ্চেন পড়ে, দুটো কোশ্চেন লিখতে হবে। কখনো কখনো দুটো দেয়, বা 3টে দেয়, বা 4টে দেয়, ওখান থেকে দুটো লিখতে হবে। এখানেও কিন্তু 7 করে দুটোই আছে। এবং শেষ অধ্যায়টা আছে সমাজের জন্য পুষ্টি। বেসিক্যালি এখানে 5টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা থাকবে রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য। তারপর একটা থাকে পুষ্টি শিক্ষা। তারপরটা হচ্ছে বিভিন্ন রকমের জাতীয় এবং আন্তর্জাতিক পুষ্টি সংস্থা, জাতীয় পুষ্টি প্রকল্প, জাতীয় পুষ্টি কর্মসূচি। এই কোশ্চেনগুলো এই চ্যাপ্টারগুলো এখানে বর্তমান থাকে। এবার যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক করে এগিয়ে যাই, সেখানে দেখবো কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন যদি করি সেখান থেকে যে পড়বে তার কোনো মানে নেই। তার মানে আমরা যদি বিগত দিনের কোশ্চেনের ট্রেন্ড দেখি, সেই হিসেবে দেখবো একটা পাট কোশ্চেন আসছে। যেমন আমি যদি মনে করি শরীরের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি যকৃতের কাজ বলেই সঙ্গে সঙ্গে দেয়া আছে পিত্তরসের উপাদান। আবার যদি মনে করি শর্করার বা মুখবিবরে কার্বোহাইড্রেটের বিপাক বা পরিপাকটা লেখো, সেখানে সঙ্গে সঙ্গে দেওয়া থাকবে যে আমাদের উৎসেচকের কাজ কি, উৎসেচকের বৈশিষ্ট্য কি। সম্পূর্ণ ভিন্ন ধরনের, আমি যে কোনো একটা পাঠ করলেই যে ওখান থেকে কোশ্চেন পেয়ে যাবো তা কিন্তু না। যে 7 নাম্বার আছে, 7 নাম্বারের ভাগটা আছে, থাকতে পারে 1 + 2 + 3, বা থাকতে পারে 2 + 2 + 2 + 1, এরকম ভাবে দিয়ে থাকতে পারে। বিভিন্ন জায়গা থেকে মিক্সড করে একটা কোশ্চেন করতে পারে। বেশ। এবং স্যারেরা সবসময় বলেন যে ওই পার্ট মার্কিং যেগুলোতে আছে সেই প্রশ্নগুলো লিখলে ভালো নাম্বার, সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়। বেশ। আচ্ছা, পরের চ্যাপ্টার থেকে যদি ধরি, তাহলে পরের চ্যাপ্টারে আছে কি অবস্থা ভেদে মানুষের শক্তির চাহিদা। এখানে বিগত দিনে 2 বছর আমরা যদি দেখি, তাহলে কিছু অঙ্ক পড়েছে।
আমি বারবার বলি, যদি অঙ্ক কেউ টাচ করে সেখানে কিন্তু সে ফুল নাম্বার পাবে। আহামরি কিছু অঙ্ক নয়, সেখানে ক্যালোরি নির্ণয় করার কিছু অঙ্ক দেয় এবং শতকরা বা অনুপাতের কিছুটা অঙ্ক দেয়। আর ওখান থেকে পার্ট কোশ্চেন হিসেবে যদি দেয় তাহলে বিএমআর কাকে বলে, বিএমআর এর শর্তগুলি কি কি, আর বলেছে বিশ্রামরত অবস্থা বলতে কি বোঝো, বা এসডিএ কি, কোন খাদ্যের এসডি এর পরিমাণ বেশি, রেফারেন্স ম্যান রেফারেন্স ওমেন কাকে বলে, বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদা কিভাবে পরিবর্তিত হয়, এগুলো দেওয়া থাকে। পরের চ্যাপ্টারে কি দেওয়া আছে না, পরের চ্যাপ্টারে দেওয়া আছে মানুষের যে স্তন্যদানকারী অবস্থা এবং গর্ভকালীন অবস্থা। এখান থেকে আগে খুব সাধারণ কোশ্চেনগুলো দিত, যেমন গর্ভকালীন অবস্থায় শক্তির চাহিদা কিভাবে বৃদ্ধি পায়, বা গর্ভকালীন অবস্থায় প্রোটিনের চাহিদা ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায় কেন, বা গর্ভকালীন অবস্থায় লোহার চাহিদা বৃদ্ধি পায় কেন। এখন বিগত দিনের কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে, যেমন মায়ের অপুষ্টি কিভাবে শিশুর ভ্রূণকে প্রভাবিত করে, কি কি কারণে মায়ের ক্যালসিয়াম জনিত সমস্যা দেখা দেয়, অ্যানিমিয়া কিভাবে দূর করবে একজন গর্ভবতী মহিলা, একজন মানে অল্প আয়যুক্ত পরিবারের গর্ভবতী মহিলার একটি খাদ্য তালিকা তৈরি করো, গর্ভবতী মহিলাদের কোন কোন খাদ্যের উপরে বেশি জোর দিতে হবে। এইভাবে কোশ্চেনগুলো পাট করে কোশ্চেন দেয়। পরের চ্যাপ্টারে দেওয়া আছে মাতৃদুগ্ধ কৃত্রিম দুধ। এখানে দেওয়া আছে আগে কিরকম ধরনের নর্মাল কোশ্চেন আসতো, এরকম মাতৃদুগ্ধের অনাক্রান্তজনিত সুফলগুলি লেখো, মাতৃদুগ্ধের শারীরবৃত্তীয় সুফলগুলি লেখো। এখন কিরকম টাইপের কোশ্চেন দেয়, মাতৃদুগ্ধের গুরুত্ব বলতে কি বোঝো, মানে গুরুত্ব বলতে কি বোঝো, সেখানে কোশ্চেনগুলো কি লিখতে হবে, শর্করার পরিমাণ, ফ্যাটের পরিমাণ লেখার পর অনাক্রমতা ওখানে অ্যাড করতে হবে, কারণ সুফল বলতে গেলে সব কিছুকে বোঝাচ্ছে, কতটা কার্বোহাইড্রেট পাচ্ছি, কতটা প্রোটিন পাচ্ছি, সঙ্গে আমার কি কি বেনিফিট আসছে সেটা আসছে। এবং শেষের দিকে উইনিং ফুড পড়ে, উইনিং ফুডের ধাপ পড়ে, উইনিং ফুড কিভাবে খাওয়ানো হয়, উইনিং ফুডের প্রকারভেদ, এগুলো আছে। পরের চ্যাপ্টার আছে স্বল্প মূল্যে সুষম খাদ্য। এখানে বেসিক্যালি দেওয়া থাকে যে আমি কোন যে নির্দিষ্ট এলাকায় থাকি সেই এলাকা ভিত্তিক খাদ্যের উপরে কোন কোন খাদ্য থাকে, সেই খাদ্য দিয়ে আমি কি করে মানে স্বল্প মূল্যের উপযুক্ত পুষ্টিকর খাবার তৈরি করব, এবং নিরামিষ কত প্রকারের হয়, আমিষ ভোজি কত রকমের হয়, সেভাবে দেওয়া আছে। এবং ওর 4 নম্বর অংশটা দেওয়া আছে শিশু ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ। এখানে মেরাসমাস, কোয়াশিওরকর সহ বিভিন্ন রকমের উইনিং ফুড খাওয়ার সময় যে রোগগুলো বেসিক্যালি দেখা যায়, যেমন এফটিটি, জিওআর, ভমিটিং, এই ধরনের কিছু কিছু রোগ, এই রোগগুলোকে আমরা কিভাবে কভার করব সেই হিসাবে এই চ্যাপ্টারটা দেওয়া আছে। এবং পরের চ্যাপ্টারটা দেওয়া আছে বিপাকীয় রোগ। এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবেই, প্রতি বছরে দেয়, এবছরে দেবে। মানে যদি আমি দেখি যে খাদ্য পরিকল্পনা থেকে আগের যে চারটে চ্যাপ্টার বললাম সেখান থেকে যদি কোশ্চেন নাও দেয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন পাবে। এবং এবছর কিন্তু অনেকগুলোই তবু ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হুইয়ের নির্দেশিকা, তারপরে আছে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, এবং ওর সঙ্গে আছে উদরাময়। এই রোগগুলো কিন্তু খুব কমন এবারে। তার সঙ্গে যদি আমি পার্ট কোশ্চেন বা চিট কোশ্চেন ধরি, তাহলে দেখবো যক্ষা রোগের কারণ, জন্ডিসের প্রকারভেদ, এই কোশ্চেনগুলো আছে। এবং ওর সঙ্গে গেঁটেবাতের জন্য কি কি খাদ্য আমি গ্রহণ করব, অর্থাৎ পিউরিন বর্জিত খাদ্য, পিউরিন যুক্ত খাদ্য, এগুলো পড়ে। শেষ চ্যাপ্টারটি আছে খাদ্য সংরক্ষণ। এখানে যদি আমি বিগত দিনগুলি দেখি তাহলে আগের 2 বছর কিন্তু খাদ্য সংরক্ষণ থেকে কোনো কোশ্চেন পড়েনি, কিন্তু আমি এই লাস্ট 2 ইয়ার্স যদি ট্রেন্ড দেখি তাহলে দেখবো খাদ্য সংরক্ষণ থেকে কোশ্চেন দিয়েছে। এবং এই চ্যাপ্টারটার মাঝে মাঝে কোশ্চেন মিস করে এবং মাঝে মাঝে কোশ্চেন দেয়, তবু আমি ধরে রাখবো এই কোশ্চেন থেকে কোশ্চেন দেবে। তাহলে এই চ্যাপ্টার থেকে কি আছে, খাদ্য সংরক্ষণ কি, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য কি, কিভাবে খাদ্য নষ্ট হয়, খাদ্যকে সংরক্ষণ করার ঘরোয়া বা বাণিজ্যিক উপায়গুলি কি কি, মাছ সংরক্ষণ কিভাবে করা যায় ঘরোয়া পদ্ধতিতে, বাণিজ্যিক পদ্ধতিতে, মাংস সংরক্ষণ কিভাবে করা যায় ঘরোয়া পদ্ধতিতে, বাণিজ্যিক পদ্ধতিতে, ফল এবং সবজি সংরক্ষণ, দুধ সংরক্ষণ, এগুলো এখানে পড়ে। আগেরবারে আমি বলেছিলাম যেরকম পাস্তুরাইজেশন খুব ইম্পর্টেন্ট ছিল, পড়েও ছিল, এবারেও কিন্তু আমি বলছি মাছ সংরক্ষণ ভেরি ইম্পর্টেন্ট। মাছ সংরক্ষণের পদ্ধতি এবং মাছ সংরক্ষণের জন্য বাণিজ্যিক পদ্ধতি কিভাবে আছে, ঘরোয়া পদ্ধতি কিভাবে আছে। আগে কিরকম পড়তো, মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি কি, ঘরোয়া পদ্ধতি, এখন ওইভাবে পড়ে না। এখন কি পড়ে না, হট স্মোকিং পদ্ধতি কি, এটা কতভাবে করা হয়, বা বাণিজ্যিক পদ্ধতিতে তুমি কিভাবে মাছ সংরক্ষণ করবে, ক্যানিং কি, কি পদ্ধতিতে ক্যানিং ব্যবহার করা হয়, কোন কোন মাছ কিভাবে সংরক্ষণ করা হয়, এইভাবে মাছ সংরক্ষণের পাঠগুলো দেওয়া থাকে।
এবং শেষ ইউনিট আমাদের সমাজের জন্য পুষ্টি। এখানে যে 5টা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে অনুপূরক, মানে রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য। তাহলে প্রথমে জানতে হবে রোগ প্রবণ শ্রেণী কারা। অর্থাৎ রোগ প্রবণ শ্রেণী বলতে গেলে প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্ক মহিলা, কারণ এরা খুব সহজে দ্রুত যে কোনো রোগে সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। সেই রোগ প্রবণ শ্রেণীর জন্য কি কি খেতে পারে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি শুধু শর্ট প্রশ্ন, মল্ট ফুড কি, তারপরে বাল আহার কাকে বলে, তারপরে অনুপূরক খাদ্য কি, এই চ্যাপ্টার থেকে শুধু শর্ট প্রশ্ন। তো এই ইউনিট থেকে বড় প্রশ্ন কোথা থেকে আসবে না, বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে জাতীয় এবং আন্তর্জাতিক পুষ্টি সংস্থা। তাহলে জাতীয় পুষ্টি সংস্থাগুলো কোনটা না, ICMR, NIM, এগুলো জাতীয় পুষ্টি সংস্থা, CFTR ইত্যাদি। এবং আন্তর্জাতিক পুষ্টি সংস্থাগুলো কোনগুলো, হু, ফাও, ইউনিসেফ, ইউনেস্কো, তারপরে কেয়ার, এগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো। আচ্ছা, এরপরে আছে জাতীয় পুষ্টি প্রকল্প। জাতীয় পুষ্টি প্রকল্প কোনটা, মিড ডে মিল প্রকল্প, ICDS প্রকল্প, ANP প্রকল্প, SNP প্রকল্প, BNP প্রকল্প, CNP প্রকল্প, এই প্রকল্পগুলো আছে। তারপরে আছে জাতীয় পুষ্টি কর্মসূচি। কর্মসূচিগুলো কোনটা, ডায়রিয়া ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম, তারপরে অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, তারপরে ভিটামিন A প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম, এগুলো হচ্ছে প্রোগ্রাম, এগুলো সব কর্মসূচির আন্ডারে পড়ে। এই চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেন দেবেই। এবারে কোন অংশগুলো এবারে পড়ার খুব সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে আমরা যদি ফাও করি, হু করি, এবারে সম্ভাবনা বেশি এই দুটো করলে, ফাও, হু এবং ইউনিসেফ। এরপরে ইউনিসেফ যদি লিখতে যায় অবশ্যই কিন্তু গবির কাজটা লিখতে হবে। গবি কি, মানে ওটা ইউনিসেফের কিন্তু প্রধান কাজ গবি। গবিটা না লিখলে কিন্তু ইউনিসেফ পুরোপুরি কমপ্লিট না। পরের চ্যাপ্টারটা যদি কর্মসূচিটা যদি দেখি, আমরা কি দেখবো না, কর্মসূচিতে আমরা দেখবো ভিটামিন A এর কর্মসূচি এবং ওই ডায়রিয়া ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। ওআরএস কি, ওআরএস কে জীবনের খুব ভুল বলা হয় কেন, ওআরএস এর উপাদান। এবং প্রকল্পগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, প্রকল্পের মধ্যে এবার ইম্পর্টেন্ট হচ্ছে মিড ডে মিল এবং ICDS। এদের প্রাপক কারা, উদ্দেশ্য কি এবং এরা কিভাবে কাজ করে থাকে, এগুলো। এবং লাস্ট চ্যাপ্টারগুলো কি আছে, পুষ্টি শিক্ষা। পুষ্টি শিক্ষা থেকে আমরা কি পড়ি, মানে কি কি ধরনের কোশ্চেন পেতে পারি না, পুষ্টি শিক্ষা থেকে আমরা এই ধরনের কোশ্চেন পেতে পারি, যেমন প্রশ্নসূচক পদ্ধতি কি, তারপরে সাক্ষাৎকার পদ্ধতি কি, তারপরে আমরা যদি বলতে পারি ভেজাল কাকে বলে, ভেজাল আইন কবে হয়েছিল, কোন কোন খাদ্যে কি কি ভেজাল দেওয়া হয়, পুষ্টি শিক্ষার ফিডব্যাক কি, পুষ্টি শিক্ষাটা কিভাবে পরিচালনা হয়, ডেমনস্ট্রেশন কি, মেথড ডেমনস্ট্রেশন কাকে বলে, কোন কোন পদ্ধতি আমরা পুষ্টি শিক্ষা বা কোন কোন পদ্ধতির মাধ্যমে পুষ্টি শিক্ষা দিতে পারি, তার সুবিধা অসুবিধা। এবং শেষ অংশে দেওয়া আছে বিভিন্ন খাদ্যের ক্যালোরি মূল্য। এখান থেকে কিছু অঙ্ক, ছোট ছোট অঙ্ক পড়ে, যেমন একটি ডিমের ক্যালোরি মূল্য কত। এই একটি ডিমের ক্যালোরি মূল্য কত, এখানে গেলে একটু ভালো করে দেখতে হবে ডিমের ক্যালোরি মূল্য জানতে চাচ্ছে 50 গ্রাম না 100 গ্রাম। বেসিক্যালি একটা মুরগি 40 থেকে 50 গ্রাম ওজনের ডিম দেয়, কিন্তু আমাদের যে বইয়ের পেছনে লেখানো আছে ICMR, সেখানে কিন্তু 100 গ্রাম ডিমের ক্যালোরি মূল্য দেওয়া আছে। যখন একটি ডিম চাচ্ছে তখন কিন্তু 100 গ্রাম ডিম নয়, ওটা দুটি ডিমের ওজন, তখন দেখতে হবে। তখন আমাকে নর্মাল যেটা হয় 50 থেকে 60 গ্রাম সেই হিসেব করে কিন্তু দিতে হবে। একটি রুটির আনুমানিক ওজন কত, 1 গ্রাম মানে একটা ক্রিম কেকার বিস্কুটের কতটা ওজন হবে, এইভাবে এই ছোট ছোট অঙ্ক শর্ট প্রশ্নে দেওয়া থাকে। বেশ স্যার, একটা গোড়ার একেবারে প্রশ্ন, সেটা হচ্ছে আপনার MCQ এবং ACQ কত নাম্বার থাকে, আর ব্রড কোশ্চেনের মার্কসটাই বা কত থাকছে? MCQ দেওয়া থাকে 21 নম্বর, 21টাই দেওয়া থাকে এবং 21টাই ওখানেই করতে হয়, আলাদা কোনো পেজ দেওয়া হয় না। আগে SAQ থাকে 14 নম্বর। আগে কি হতো না, SAQ আলাদা পেজে লিখতে হতো, কিন্তু এখন বর্তমানে MCQ যে পেজে দেয় তার পেছনের দিকেও SAQ দেওয়া আছে। এই SAQ লেখার জন্য কিছু আমাদের টেকনিক্যাল ফলো করতে হবে। কিরকম, আগে যেহেতু আলাদা করে লুজ পেজ দিত, তাহলে আমি আমার ইচ্ছা মতো মানে বেশি কম করে লিখতে পারতাম, কিন্তু এখন একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে, সেই জায়গাতেই লিখতে হয়। যাদের হাতের লেখা মানে আকারে বড় তাদের একটু অসুবিধা হয়, বা অনেকে যারা ব্যাখ্যা করে লিখে তাদের একটু অসুবিধা হবে, কিন্তু এটা দেওয়ার মূল কারণ হচ্ছে টোটাল মূল তথ্যটুকু জানতে চাচ্ছি যে আমরা কতটুকু জানি ওই বিষয় সম্পর্কে। 3 কি 4 লাইন দেওয়া থাকবে, সেই 3 কি 4 লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে। SAQ থাকে 14টা, সেখানে 14টাই লিখতে হবে। তার মানে এখানে কিছু কিছু অথবা দেওয়া থাকে, কিছু কিছু অথবা থাকে না, তবে 14টাই দেওয়া থাকে, এর বেশি দেওয়া থাকে না, কিন্তু 14টার মধ্যে তুমি অথবা পেয়ে যাবে। আর MCQ এর কোনো অথবা পাবে না, 21টা থাকবে, 21টাই লিখতে হবে। আর ব্রড কোশ্চেন দেওয়া থাকে 5টা, যে কোনো 5টা করতে হবে। হ্যাঁ, 7 নাম্বার করে 5টা। এবার
যেটা দেয়া থাকে যে প্রথম চ্যাপ্টার বললাম পরিপাক শোষণ বিপাক, এখান থেকে দুটো দেয়া থাকে, যে কোনো একটা করতে হয়। তারপর অবস্থা ভেদে মানুষের শক্তির চাহিদা, এখানে একটা দেয়া থাকে, একটাই করতে হয়। খাদ্য এবং পথ্য পরিকল্পনা, এখানে যে 6টা চ্যাপ্টার আছে সেখান থেকে 4টে কোশ্চেন দেওয়া থাকে, সেখান থেকে দুটো করতে হবে, অথবা 3টে কোশ্চেন দেওয়া থাকে, দুটো করতে হবে। এবং শেষ অংশটা দেওয়া থাকে সমাজের জন্য পুষ্টি, এখান থেকে একটা দেওয়া থাকে, একটাই করতে হয়, অথবা দুটো দেওয়া থাকে, একটা করতে হয়। বেশ, একটা ছোট্ট প্রশ্ন স্যার, এসিকিউর ক্ষেত্রে যে অথবার কথা বলছিলেন, মানে ওখানে 14টা রয়েছে, ধরুন আমি 3টে বা 4টে প্রশ্ন অথবা পেলাম, তা আমার মনে হচ্ছে যে একটা উত্তর হয়তো আমার ভুল যেতে পারে, তাহলে আমি কি ওখানে অথবাগুলোর দু একটা উত্তর করে দিয়ে আসতে পারি? হ্যাঁ, আমি যদি মনে করি যে আমার দু একটা কোশ্চেন ভুল হতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু একটা দুটো কোশ্চেন করতে পারি, কিন্তু এই কোশ্চেন লেখার ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোনগুলো প্রায়োরিটি আগে বেশি, অর্থাৎ আমি পরপর লিখতে হবে। মানে আমি যদি 2 লিখি তার আগে কিন্তু 5 লিখবো না। যদি মনে হয় আমি 2টা আমার এই মুহূর্তে জানা নেই, একটু পরে আমি জানতে পারি বা একটু পরে সেই জায়গাটাকে ফাঁকা রেখে আমি লিখতে পারি। কারণ অনেক টিচারের খাতা কাটতে গিয়ে মার্কিং দিতে গিয়ে সামনের পেজে খুব অসুবিধা হয়। বেশ, তা মোটামুটি আমরা জানলাম। এবার আমরা স্যার যেটা মানে আমাদের এর আগে একটা আলোচনা চলছিল, স্যার বলছিলেন যে একটু ছাত্রছাত্রীদের অনেকের দাবি থাকে যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিভাবে সুচারুভাবে আমরা খাতায় লিখতে পারি, সেটা উনি একটু বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখাবেন, আমরা সেটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখে নেব, তাই তো? বেশ, প্রথমে আমরা এমসিকিউ কিভাবে আমরা করব পরীক্ষার হলে সেটা একটু দেখে নিই। যদি একটা আমরা এমসিকিউ দেখি, দেখব যে পিত্ত কোথা থেকে উৎপন্ন হয়। এখানে এরকম 4টে ছোট ছোট বক্স থাকবে, এটা পাশাপাশি থাকতে পারে বা নিচে নিচেও থাকতে পারে। এখানে থাকবে এ, বি, সি, ডি, বা যদি নিচে থাকে থাকবে এ, বি, সি এবং ডি। পিত্ত, এখানে প্রশ্ন থাকবে, যদি প্রশ্ন থাকে পিত্ত কোথা থেকে উৎপন্ন হয়, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। ধরো এ দেয়া আছে অগ্নাশয়, বি দেয়া আছে যকৃৎ, 3 আছে আন্ত্রিক, আর 4 আছে পাকরস। তাহলে আমাদের উত্তরটা কি হবে? হয়তো বি হবে, যকৃৎ থেকে পিত্ত উৎপন্ন। তাহলে কি লিখবো? এই ঘরটাকে শুধু ঠিক, এটা দাগ মারবো। আচ্ছা, যদি এখানে দাগ মারতে বলে তাহলে দাগ মারবো। আর যদি 4 কোণা ঘর না থাকে, যদি গোল থাকে বা এই 4 কোণায় থাকে, যদি এটাকে পুরোটাই কভার করে দিতে বলে এরকম করে, বা গোলটা যদি পুরোটাই কভার করতে বলে, গোল করতে করে দিতে বলে, তাহলে গোল করব। মানে আমি বলছি যেটা হবে সেটাই একমাত্র মার্কিং করতে। একবার এটাই করব, একবার এটাই করব, দুটোই করেছি, প্রথমেরটাই ক্রস করে দিলাম, দিয়ে 3 নম্বরটাই টিক মারলাম, এটা যেন না হয়। বা প্রথমেরটা ভুল করে এরকম কভার করে দিয়েছি, দিয়ে তারপর মনে হলো না এটাতে মনে হয় হবে, তাহলে এটাতে এরকম করে ক্রস করে দিয়ে এটাতে আবার এরকম ভর্তি করে দিলাম, এরকম যেন না হয়। বা মার্কার নিয়ে গেছি, সাদা হোয়াইট মার্কার নিয়ে গেছি, গিয়ে এখানে হোয়াইট মার্কার দেবো, সেটা যেন না হয়। তাহলে আমরা কি করব না, যেটা কোশ্চেনের অ্যান্সার হবে এমসিকিউ তে একমাত্র সেটা একদম অথেন্টিক অ্যান্সার, এটা আমি জানি, এর বাইরে যাবে না, তবেই আমি সেখানে ওই টিক মারবো অথবা এটাকে ভরাট করব, মানে যেরকম নির্দেশ দেওয়া থাকবে। কখনোই একবার এখানে একবার টিক মারছি বা ভরাট করছি, বা এখানে একবার টিক মারছি ভরাট করছি, এরকম যেন না হয়। বা এখানে আমার ইচ্ছা খুশি ক্রস মেরে দিলাম, হবে না, বা ইচ্ছা খুশি হোয়াইট মার্কার মেরে দিলাম, হবে না। পরীক্ষা হলে হোয়াইট মার্কার ইউজ করা যাবে না, আর একবার ঘরেতে একবারই টাচ করা যাবে, দ্বিতীয়বার কোনো অপশন নেই, যেটা এমসিকিউ দেয়া আছে 21টা। এবারে আমি যদি এসএকিউ এর দিকে যাই, যেটা 14টা আছে, এসএকিউ এর দিকে যদি যাই, তখন আমি কি দেখব যে 14টা এসএকিউ আছে। এসএকিউ এর জন্য আমি এক্ষুনি বললাম যে এরকম করে 3টে লাইন দেওয়া থাকবে, 3টে কি 4টে লাইন দেওয়া থাকবে ছোট ছোট, তার মধ্যে তোমাকে প্রমিনেন্ট অ্যান্সারটুকু লিখতে হবে। যেমন যদি বলা হয়ে থাকে যে লালারস কাকে বলে, বা বোলাস কি, বোলাস কি, এইটুকুটা দেওয়া আছে কোশ্চেন, বোলাস কি। তাহলে আমার উত্তরটা কি হবে? এখানে 4 লাইন বা 3 লাইনের মধ্যে লিখতে হবে। আমি অনেক কিছু একসঙ্গে লিখতে পারবো না,
অর্থাৎ ওনারা শুধু অথেন্টিক অ্যান্সারটুকু জানতে চান। উত্তরটা হবে কি না, মুখমণ্ডলের ভেতরে লালা মিশ্রিত খাদ্য মণ্ডকে বলা হচ্ছে পলাশ। তাহলে মুখমণ্ডলের ভেতরে লালা মিশ্রিত খাদ্য মণ্ডকে পলাশ বলা হয়, আর কিছু লেখা যাবে না। অথবা যদি বলা হয় কাইম কি, কাইম কি, কাইম কি, কাইম হচ্ছে পাকস্থলীর অর্ধপাচিত আম্লিক খাদ্য মণ্ডকে কাইম বলা হয়। তাহলে আমাকে এই 3 থেকে 4 লাইনের মধ্যে লিখতে হবে পাকস্থলীর আম্লিক খাদ্য মণ্ডকে কাইম বলা হয়। এই হচ্ছে আমার এসএকিউ, যেটা 14টা থাকবে। এখানে আমি যদি মনে করি, আমি স্যার পরে বলবেন, যদি মনে করি এই 4এরটা আমি আগে জানি, কিন্তু এর আগে 3এরটা জানতাম কিন্তু এই মুহূর্তে মনে নেই বা ভালো মনে নেই, তাহলে আমি 3-এর জায়গাটা ফাঁকা রাখবো, রেখে তারপর 4 লিখবো। আমি পরপর উল্টোপাল্টা করে লিখবো না যে আগে 4 লিখবো তারপর 3 লিখবো বা এক্সট্রা লিখে দেবো, এরকম না। আগে যেটা হবে, যেটা জানি সেটা আগে লিখবো, যদি না মনে থাকে তার জায়গাটা ফাঁকা দেবো, দিয়ে পরপর লিখবো। এই হচ্ছে আমার এসএকিউ। তাহলে এসএকিউ এর মূল বক্তব্য কি, আমি যতটুকু যে কোশ্চেনটা দেওয়া আছে সে সম্পর্কে যতটুকু অথেন্টিক অ্যান্সার, সেই অথেন্টিক অ্যান্সারটা আমি ছোট করে লিখবো, কোনোভাবে ব্যাখ্যামূলকের দিকে যাব না, কারণ আমার জায়গাটা কম। এবং যাদের হাতের লেখা খুব বড় তাদের দিকে বলবো ছোট করে লেখা প্র্যাকটিস করো এবং ছোট জায়গার মূল বিষয়বস্তুটা লেখো, বেশি লেখার দরকার নেই। এরপরে যাব আমি বড় প্রশ্নের দিকে, সেখানে আমি কিভাবে অ্যান্সারটুকু লিখবো। আচ্ছা, যদি আমি দেখি উৎসেচক কি, উৎসেচকের শ্রেণী বিভাগ, তাহলে উৎসেচক কি বলে লিখলাম, এখানে আমি একটা স্টার দিলাম। উৎসেচক কি, উৎসেচক কি লেখার পর আমি অবশ্যই কোশ্চেন তুলবো, লেখার পর আমি অ্যান্সারটুকু লিখবো। অ্যান্সার লেখার ক্ষেত্রে উৎসেচক কি বলে আমি এখান থেকে লিখতে শুরু করবো না, লিখতে শুরু করবে নিচ থেকে। এটা আমি একটা আলাদা কালির পেন ব্যবহার করতে পারি, কালো বা ব্লু। আবার নিচ থেকে আমি যখন লিখবো তখন আমি একটা আলাদা কালির পেন বা ব্লু, কালো বা ব্লু ব্যবহার করতে পারি, কিন্তু কোনোভাবে পাশ থেকে লিখবো না, নিচ থেকে লিখতে হবে। এবং পয়েন্টের ক্ষেত্রে অনেকে কি করে জিগজ্যাগ পয়েন্টে দেয়, যেমন এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম যেন না হয়। পয়েন্ট দিতে গেলে সর্বদা নিচ থেকে দিকে দিতে হবে, 1, 2, 3, 4, এরকম ভাবে পয়েন্টগুলো নিচে নিচে দিতে হবে যাতে বুঝতে অসুবিধা হয়। এরপরে কি দেখবো না, উৎসেচকের কাজ। উৎসেচকের কাজ যখন লিখবো অবশ্যই সাবহেডিং দিয়ে লিখবো। যখন বৈশিষ্ট্যগুলো লিখেছি তখন কি করেছি, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লিখছি, এরকম বুলেট দিয়ে দিচ্ছি। বৈশিষ্ট্য কোনো সাবহেডিং দেওয়ার দরকার নেই, আমি চাইলেও সাবহেডিং দিতে পারি, কিন্তু যখন কাজ লিখবো তখন কিন্তু এর সাবহেডিং লাগবে। যদি মনে করি উৎসেচকের কাজ কি, উৎসেচকের কাজ হচ্ছে ধরো পরিপাক ক্রিয়া, পরিপাক ক্রিয়া, সাবহেডিং দিয়ে নিচ থেকে লিখতে আরম্ভ করলাম। উৎসেচকের কাজ পরিপাক ক্রিয়া বলে লিখতে আরম্ভ, কখনোই পাশ থেকে নয়, নিচ থেকে লিখতে শুরু করবো। এভাবে 2-3টে পয়েন্ট, মানে যত নাম্বার দেওয়া থাকবে তার থেকে আমি একটা পয়েন্ট বেশি লিখবো। যদি 3 থাকে এখানে তাহলে আমি 4টে পয়েন্ট লিখবো, এভাবে লিখবো। যদি বলে গঠন, যেমন পাকরসের উপাদান বা আন্তরিক রসের উপাদান, সেক্ষেত্রে কিভাবে লিখবো, আন্তরিক রসের উপাদান, কিভাবে লিখবো, বইয়ের মতো করে লিখবো না যে একটা এ করে দিলাম, এভাবে না। আমি কোনো ব্যাখ্যামূলক নেই, এখানে আমি ছকের মতো করে লিখবো। আন্তরিক রসের উপাদান, জল কত, কঠিন পদার্থ কত, হ্যাঁ, এবার কঠিন পদার্থের মধ্যে কি কি আছে, জৈব পদার্থ কত আছে, অজৈব পদার্থ কতগুলো আছে, জৈব পদার্থগুলোর আমি ব্র্যাকেটে লিখবো কিছু কিছু এক্সাম্পল। এবার অজৈব পদার্থের মধ্যে কি কি জিনিস আছে সেগুলো লিখবো, জৈব পদার্থের মধ্যে যদি কিছু থাকে সেগুলো লিখবো, ভাগ করে লিখবো। যদি আমি দেখি যে অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অক্সালেট আছে, তাকে কিছু ব্র্যাকেটে লিখে দিলাম। এবার জৈবর মধ্যে আমি লিখছি শর্করা ভঙ্গকারী উৎসেচক,
প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, ফ্যাট ভঙ্গকারী উৎসেচক, নিউক্লিক অ্যাসিড ভঙ্গকারী উৎসেচক। এই যে লিখে দিলাম এগুলোর আবার কিছু এক্সাম্পল দেবো। যেমন শর্করা ভঙ্গকারী উৎসেচকের নিচে দেখবো এমাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। প্রোটিন ভঙ্গকারী নিচে দেখবো 1 2 3 করে 1 2 আবার 3, এক্ষেত্রেও দেবো 1 2 আবার 3। শর্করা ভঙ্গকারী এমাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ। প্রোটিন ভঙ্গকারী তারপরে আমাদের আছে ইরেপসিন যদি আন্ত্রিক রস হয়। তারপরে এখানে ফ্যাট ভঙ্গকারী লাইপেজ, আর নিউক্লিক অ্যাসিড পরিপাককারী রাইবোনিউক্লিয়েজ। এইভাবে আমি লিখবো, উপাদানটা এরকম ছক আকারে লিখবো, কোনোভাবে ব্যাখ্যার দিকে যাব না। আচ্ছা, যদি গঠন পড়ে তাহলে কি লিখবো? যদি গঠন থাকে, যেমন পাকস্থলীর গঠন যদি থাকে, পাকস্থলীর গঠন। পাকস্থলীর গঠন বলে আমি কি লিখবো? পাকস্থলীর গঠন। পাকস্থলীর আগে সবসময় কোশ্চেনটা লিখবো মাথাতে, পাকস্থলীর গঠন, কারণ হেডিং না হলে কিন্তু অসুবিধে আছে। পাকস্থলীর গঠন, পাকস্থলীর গঠন যখন লিখছি তখন পাশে ঠিক ডান দিকে একটা পাকস্থলীর আমি ছবি এঁকে দেবো একটা, যেভাবে আমি বোঝাতে চাচ্ছি। এই পার্টগুলো ছবি আঁকলাম, নিচে পাকস্থলীর চিত্র লিখবো। এই জায়গাটার নাম কি? নাম গ্রাসনালী, এই জায়গাটা ডিওডিনাম, এই জায়গাটায় লেজার কার্ভেচার, এটা গ্রেটার কার্ভেচার, এটাকে হৃদপ্রান্ত, এটা ফান্ডাস অংশ, এটা পাইলোরিক অংশ বলে লিখে দেবো। দিয়ে এই অংশটা আমি যেটা দেয়া আছে, যে মার্কিং গুলো করলাম, সেই হিসাবে আমি পরপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখবো। কখনোই এরকম পুরোপুরি গল্প লিখে আসবো না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গোটা গঠনটা লিখবো। মানে গঠন লিখেছি, ছবি নেই, তাহলে আমি কি নিশ্চয়ই অন্যজনের দেখে লিখেছি, পরীক্ষক বুঝতেই পারে বা বলতেই পারে। সেই জন্য আমি পাকস্থলীর গঠন লেখার পর ছবি এঁকে মার্কিং করে সেই গঠনটাকে 1 2 3 4 করে পয়েন্ট আউট করে আমি লিখতে পারি। এই হচ্ছে এই চ্যাপ্টার মূল বিষয়বস্তু। দ্বিতীয় চ্যাপ্টার অবস্থাভেদের শক্তির চাহিদা আমি কিভাবে লিখবো? অবস্থাভেদের মানুষের শক্তির চাহিদা, এখানে যে অঙ্কগুলো পড়ে, যেমন দেওয়া আছে কি, একটি খাদ্যের মোট ক্যালোরি মূল্য 120 kcal হলে ওই খাদ্যে যদি 4 গ্রাম শর্করা থাকে আর 4 গ্রাম শর্করা থাকে, 3 গ্রাম ফ্যাট থাকে, তাহলে প্রোটিন কত? প্রোটিন কত কিভাবে বার করব? এরকম যদি অঙ্ক থাকে তাহলে 4 গ্রাম, যদি আমি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত পাই? 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমি কত পাই? 4.1। এটাকে যদি আমি সামেশন করে যদি করি বা প্লাস মাইনাস ধরে, তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে পাই 4.1 kcal থেকে আমি বাদ দিলাম, মানে বাদ কত পাচ্ছি না 4 kcal। 1 গ্রাম প্রোটিন থেকেও সেম 4 kcal, 4.1 কে 4 ধরি বা 4 kcal ধরি, এটা লিখতে হবে ব্র্যাকেটে। 1 গ্রাম প্রোটিন থেকে কত পাচ্ছি না 9.3, সেখান থেকে 9 ধরি। সেই হিসাবে 4 গ্রাম শর্করা কত হলো? 4 4 এ 16। এটা লিখে করতে হবে একবার। এটা আমি ঐকিক নিয়মে করতে পারি বা লিখে করতে পারি এইভাবে। আর 1 গ্রাম ফ্যাট থেকে 3 গ্রাম ফ্যাট থেকে কত হচ্ছে? 3 লং 27, 3 × 9 তাহলে 27। দুটোকে যোগ করলাম, যোগ করতে কত হচ্ছে? 13 দেখে 43 kcal কিলো ক্যালোরি। এবার মোট কিলো ক্যালোরি থেকে বাদ দিতে হবে, তাহলে 120 - 43 যা থাকবে সেটাই নিশ্চয়ই প্রোটিনের ক্যালোরি। এবার প্রোটিনে যেটা ক্যালোরি বেরোবে, প্রোটিনে যেটা ক্যালোরি বেরোচ্ছে তার সঙ্গে আমি তাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই, কারণ 4 কেন হচ্ছে, এই যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.1, 1 গ্রাম প্রোটিন থেকেও 4.1, 1 গ্রাম ফ্যাট থেকে 9.3, কিন্তু 4.1 কে আমি 4 ধরেছি, 9.3 কে আমি 9 ধরেছি, সেই হিসাবে 4 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কি পাবো? গ্রাম পাবো। কত গ্রাম কার্বোহাইড্রেট আমি এখানে, কত গ্রাম প্রোটিন এখানে আমি পাচ্ছি। এই হিসেবে এই ধরনের অঙ্ক, ছোট ছোট অঙ্ক থাকে। এরপরে আর কি কি অঙ্ক থাকে? হয়তো অনুপাতের অঙ্ক থাকবে। অনুপাতের অঙ্ক তো দেওয়া আছে, ধরো একটি খাদ্যের মোট ক্যালোরি মূল্য হয়তো 60 kcal, তাহলে ওই খাদ্যে যদি 20 গ্রাম, ওই খাদ্যে যদি 5 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, শর্করা থাকে 5 গ্রাম, তাহলে প্রোটিন কত থাকবে? প্রোটিন কত?
আর ফ্যাট কত, ফ্যাট কত কি করে বার করব? টোটাল বলেছে, টোটাল ক্যালোরি মূল্য কত? 60 kcal। তাহলে এদের মধ্যে শুধু একটাই দেওয়া আছে শর্করা 5 গ্রাম। তাহলে আগে জানতে হবে শর্করা 5, তাহলে 5 4 20 একটু আগে বললাম 5 × 4। কেন 4? না 1 গ্রাম শর্করা থেকে কত পাওয়া যায়? 4.1, তাই তাকে মোটামুটি 4 ধরি হিসেবে, ওই জন্য 5 গ্রাম বলেছে, 5 এর সঙ্গে 4 গুণ, তাহলে কত হচ্ছে? 20 kcal। এবারে তাহলে কি হচ্ছে না 60 - 20 থাকে কত? 40 kcal। তাহলে 40 kcal কার অংশ? না প্রোটিন এবং ফ্যাট মিলে 40, এবং প্রোটিন এবং ফ্যাটের অনুপাত যদি দেওয়া থাকে কত? ধরো প্রোটিন এবং ফ্যাটের অনুপাত দেওয়া আছে 5:2। তাহলে কি করে বার করব? এই 40টাকে করেছে কি না 5 5 6 7 7 × 40, যেটা বেরোবে সেটা হচ্ছে ক্যালোরি kcal। তাকে যদি প্রোটিন হয় 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে। আর যদি ফ্যাট হয় তাহলে ফ্যাট কত বলেছে? 2, তাহলে 5 এর বদলে 2 হয়ে যাবে, সেটাকে আবার করলে ক্যালোরি বেরোবে, আর ক্যালোরিকে 9 দিয়ে ভাগ করলে আর গ্রাম বেরোচ্ছে ফ্যাটের ক্ষেত্রে। এইভাবেও অঙ্কটা করা যায়, এই অনুপাতে যদি অঙ্ক পড়ে, এগুলো শর্টকাট অঙ্ক। এরপরে যেটা দেওয়া আছে অবস্থার ভেদে মানুষের শক্তির চাহিদা, আমি কি করে লিখব? অবস্থা ভেদে মানুষের শক্তির চাহিদাগুলি কি কি হয়? যেমন হৃদস্পন্দনের সময়, বা শ্বাস প্রশ্বাস ক্রিয়ার সময়, রেচন ক্রিয়ার সময়। অর্থাৎ একটা মানুষ ঠিক যে সময় বিশ্রাম নিচ্ছে, বিশেষ করে রাত্রিকালীন অবস্থা বা ঘুমানোর সময়, তার ন্যূনতম ক্যালোরি বা তাপ শক্তি যেটা লাগে সেটা কোন কোন সময়? না তাই হৃদস্পন্দন চালানোর জন্য এখন যেরকম আমরা শারীরিক অ্যাক্টিভিটি আমাদের যদি বেশি হয়, যেরকম সারাদিনে শারীরিক অ্যাক্টিভিটি বেশি, তখন হৃদস্পন্দনের হার বেশি। কিন্তু ঘুমানোর সময় কি শারীরিক অ্যাক্টিভিটি মানুষ করে না তো? তাহলে ঘুমানোর সময় শারীরিক অ্যাক্টিভিটি কমে যায়, শ্বাস ক্রিয়ার পরিমাণ কমে যায়, হৃদস্পন্দনের পরিমাণ কমে যায়, রেচন ক্রিয়া কমে যায়। মানে শুধুমাত্র বেঁচে থাকার জন্য যে ন্যূনতম শক্তি কিভাবে হয় ক্যালকুলেশন, সেইটুকুটাই লিখতে হবে। অবস্থাভেদে মানুষের শক্তির চাহিদাগুলি কি কি এবং শক্তির চাহিদা নিয়ন্ত্রণ করার শর্তগুলি কি কি, ওখান থেকে আসতে পারে। পরের অংশটা যদি আমি দেখি, যে কোশ্চেনটা বললাম, যেমন মায়ের অপুষ্টি কিভাবে একটা গর্ভস্থ শিশুর ভ্রূণকে প্রভাবিত করে, সেক্ষেত্রে আমি কি লিখবো? আমি না আগে কি লিখতে হবে না ক্যালোরি। কেন? একজন মহিলা যখন প্রেগনেন্ট থাকে, তার যদি 2010 সাল অনুসারে 1900 kcal তাপ শক্তির প্রয়োজন হয়, তাহলে প্রেগনেন্ট হলে কত লাগবে? +300, অতিরিক্ত 300 লাগবে। তাহলে ওই অতিরিক্ত 300টা কেন লাগছে? গর্ভস্থ শিশুর জন্য, তাই ওই জন্য ক্যালোরি, প্রথমে ক্যালোরি। তাহলে ক্যালোরি কি কি কাজে ব্যবহৃত হয়? না একমাত্র নাম্বার 1 মায়ের দেহের ওজন নিয়ন্ত্রণের জন্য বা ওজন ধরে রাখার জন্য। কারণ মা যদি না খায়, যদি দুর্বল হয়, তাহলে নিজের ডিসব্যালেন্স হয়ে পড়বে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই জন্য নিজের দেহের ওজন নিয়ন্ত্রণের জন্য। শিশুর ভ্রূণের বৃদ্ধি বা শিশুর বৃদ্ধিটাকে স্বাভাবিক রাখার জন্য। তারপরে 2 নম্বরে কি লিখবো? প্রোটিন। প্রোটিন কেন প্রয়োজন হয়? গর্ভস্থ শিশুর বিকাশের জন্য, অ্যামনিওটিক তরল উৎপাদনের জন্য, ভ্রূণের বৃদ্ধির জন্য। এইভাবে আমি পরপর লিখতে পারি। আবার ক্যালসিয়াম। ক্যালসিয়াম কেন প্রয়োজন হয়? না গর্ভস্থ শিশুর হাড় গঠনের জন্য, মায়ের হাড়ের সুস্থতা রক্ষার জন্য, রক্ত তঞ্চনের জন্য এগুলো প্রয়োজন হয়। এগুলোকে পয়েন্ট আউট করে লিখতে পারি। লোহার চাহিদা, অর্থাৎ গর্ভস্থ শিশুর যে মায়ের অপুষ্টির জন্য গর্ভস্থ শিশুর যে প্রভাব, মানে যার উপরে এই কাজগুলো পড়ছে, সেই কাজগুলো আমি কিভাবে লিখবো? না প্রথমে ক্যালোরি লিখবো, তারপর প্রোটিন লিখবো, তারপর ক্যালসিয়াম লিখবো, লোহা লিখবো, আয়োডিন লিখবো, 10টা লিখবো, পরপর লিখবো। অর্থাৎ এই উপাদান গর্ভস্থ শিশুর উপর প্রভাব বিস্তার করে। ওই জন্য মায়ের অপুষ্টির ওপর গর্ভস্থ শিশুর পুষ্টি অপুষ্টি নির্ভর করে। কিভাবে গর্ভস্থ শিশুর অপুষ্টিটাকে প্রভাবিত করে, সেটা এরকম পয়েন্ট আউট করে আমি লিখতে পারি। পরের অংশটা হচ্ছে মাতৃদুগ্ধ এবং কৃত্রিম দুধের মধ্যে পার্থক্য। পার্থক্য তো নতুন কিছু বলার নেই, বাঁদিকে মাতৃদুগ্ধ
আর ডান দিকে কৃত্রিম দুগ্ধ, বা বাঁ দিকে কৃত্রিম দুগ্ধ, ডান দিকে মাতৃদুগ্ধ। তবে হ্যাঁ, পার্থক্য লেখার জন্য আমি যে জিনিসটা ফলো করতে পারি সেই জিনিসটা কি, আগে প্রধান পয়েন্ট দেবো, 2 নম্বর 3 নম্বর এরকম করে যদি দিই, আগে প্রধান পয়েন্ট দেবো। প্রধান পয়েন্ট বলতে তুমি বলবে হয়তো বইয়েতে তো এরকম দেওয়া আছে, তাহলে বইয়ের পয়েন্টগুলো কি ভুল? না, বইয়ের পয়েন্ট ভুল নয়, বইয়ের পয়েন্ট ঠিক আছে। তুমি সবসময় চেষ্টা করবে কি প্রধান পয়েন্টগুলো আগে, যেমন মাতৃদুগ্ধের ক্যালোরি, প্রথমে আগে মাতৃদুগ্ধের ক্যালোরি আর গোদুগ্ধের ক্যালোরি, দুটো আগে প্রথমে ক্যালোরিটাকে ইন্ডিকেট করলে। তাহলে মাতৃদুগ্ধের প্রোটিন, গোদুগ্ধের প্রোটিন, মাতৃদুগ্ধের ফ্যাট, গোদুগ্ধের ফ্যাট, মাতৃদুগ্ধের শর্করা, গোদুগ্ধের শর্করা। পরপর 5-6টা পয়েন্ট সব থেকে বেটার দিতে হবে, তারপর তুমি সাধারণ পয়েন্ট দাও। প্রথমেই সাধারণ পয়েন্ট দিলে কিন্তু নাম্বার পাওয়া যায় না, নাম্বার কেটে নেয় অনেক সময়। সবসময় কি চাইবে, অথেন্টিক পয়েন্টগুলো দিতে যেগুলো সহজেই চোখে লাগে, ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপরে ইমিউনোগ্লোবিন উপাদান, তারপরে প্রধান প্রোটিনটা কি, অ্যালবুমিন। তাই মাতৃদুগ্ধের প্রধান প্রোটিনটা কি, অ্যালবুমিন। গরুদুধের বা গোদুগ্ধের প্রধান প্রোটিনটা কি, কেসিন। সেভাবে লিখতে হবে, আগে প্রধান অথেন্টিক পয়েন্টগুলোকে দিতে হবে। এছাড়া কি থাকে না, না মাতৃদুগ্ধের অনাক্রমণজনিত সুফল। অনাক্রমণজনিত সুফল বলতে গেলে আমরা কি বুঝি না, ইমিউনোগ্লোবিন লিখতে পারি, প্রথমে ইমিউনোগ্লোবিন লিখতে পারি, 2 নম্বর লিখতে পারি বায়োফিটাস ফ্যাক্টর, 3 নম্বর ল্যাক্টোফেরিন, 4 নম্বর লিখতে পারি ম্যাক্রোফাজ। এভাবে সব পয়েন্ট আউট করতে হবে, যেমন ইমিউনোগ্লোবিনের একটা পয়েন্ট আউট করে তার আন্ডারে লেখা, ল্যাক্টোফেরিন বলে একটা পয়েন্ট আউট করে তার আন্ডারে লেখা, ম্যাক্রোফাজ বলে একটা পয়েন্ট আউট করে তার আন্ডারে লেখা। এভাবে যদি 7 পয়েন্টে লিখতে পারি তাহলে লেখাটা অনেক সুন্দর হয়। এরপর আমি কি লিখবো না, উইনিং ফুড কি, উইনিং ফুডের প্রকার। উইনিং ফুডটা কি, উইনিং ফুড বলতে গেলে বোঝাচ্ছে যে প্রথমেই তো বাচ্চা শক্ত খাবার খেতে পারে না, একদম মাতৃদুগ্ধের পরে, ওই জন্যে ওদের লিকুইড, সেমি লিকুইড, তারপর শক্ত খাবারে ধীরে ধীরে অভ্যস্ত করানো। তাহলে কি, যে ধীর এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় শিশুকে ধীরে ধীরে মাতৃদুগ্ধ ছাড়িয়ে প্রাপ্তবয়স্ক খাদ্যে অভ্যস্ত করানো হয় তাকে বলে উইনিং ফুড। তাহলে উইনিং ফুডের প্রকারভেদ কি লিখবে, তরল খাদ্য, অর্ধ কঠিন এবং কঠিন খাদ্য বলে পয়েন্ট লিখলে, লেখার পর প্রত্যেকটা নিচে নিচে উদাহরণ দিয়ে দেবে। দেওয়ার পর উইনিং খাবারের ধাপ নাম্বার 1, 2। তাহলে উইনিং খাবার কবে থেকে লোক শুরু করতে পারে না, শুরু করতে পারে মানে অন্নপ্রাশনের আগে। আমি ফলের ফ্রুট জুস থেকে শুরু করতে, ফলের রস থেকে শুরু করতে পারি। এবং কখনোই 1 বছরের আগে শিশুকে ডিম দেওয়া উচিত নয়। অনেকে বলবে তো পাশের বাড়ির তো খাচ্ছে, আমার বাচ্চাটা খেলে অসুবিধে কোথায়? না, আমার বাচ্চাটা খেলে অসুবিধে, কারো অ্যালার্জি হতেও পারে, নাও হতে পারে। তোমার বাচ্চার যে অ্যালার্জি হবে না তার কোনো মানে নেই। তো একটা ছোট বাচ্চা, তার যদি ডিম খেয়ে যদি ডিমেতে কোনোভাবে অ্যালার্জি আসে, তো সেক্ষেত্রে বাচ্চা তো বলতে পারবে না কোথায় কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চা অনেকে মানে অনেক সময় বিভিন্নভাবে রোগে আক্রান্ত হতে পারে বা তারও বড় ক্ষতি হতে পারে। সেই জন্য 1 বছর আগে ডিমটা না দেয় বেটার। ওই জন্য ডিমটা সবসময় নিচে লিখবে। আর মাংস খাওয়ানোর চেষ্টা করো সবসময় 1 বছরের পরে, তার আগে মাছ খেতে শুরু করবে। ওই জন্য উইনিং ফুডের আগে লেবু রস, সেদ্ধ সবজি এগুলো দিয়ে প্রথমে শুরু করবে, লাস্টের দিকে। অর্থাৎ আমি উইনিং ফুডটা শুরু করতে পারি 5 মাস থেকে, অন্নপ্রাশনের আগের 1 মাস আগে থেকে শুরু করতে হবে, তারপর আমি কাজগুলো করতে পারি। পরের চ্যাপ্টারে কি দেওয়া আছে না, পরের চ্যাপ্টারে আছে বিভিন্ন রকমের ডিজিজ, বিপাকীয় রোগ। বিপাকীয় রোগের মধ্যে আমি কি করতে পারি, যেমন ডায়াবেটিসের লক্ষণ। যদি বলি ডায়াবেটিসের লক্ষণ, কি লিখবো, ডায়াবেটিসের লক্ষণ, প্রধান লক্ষণ ওজন হ্রাস। দ্বিতীয় লক্ষণ কি লিখবো, পলিইউরিয়া বা বহুমূত্র। তৃতীয় লক্ষণ কি করবো, পলিডিপসিয়া বা বারে বারে তৃষ্ণ পাওয়া। চতুর্থ লক্ষণ কি করবো, পলিফেজিয়া, বারে বারে খাদ্য গ্রহণ করা। 5 নম্বর পয়েন্ট কি লিখবো, দৈহিক অসাড়তা বা প্যারালাইসিস পয়েন্ট। আগে আমি উল্টোপাল্টা পয়েন্ট লিখবো না, আর এইগুলোই কিন্তু অথেন্টিক পয়েন্ট। প্রথমেই ওজন হ্রাস, তারপরে পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া এবং দৈহিক অসাড়তা, তারপর ক্ষতস্থান সারতে বিলম্ব হয়, অমুক হয়, তমুক হয়, ওগুলো পরেরটা। আগে কিন্তু মূল পয়েন্টটাকে দিতে হবে। ডায়াবেটিসের কারণ বা উচ্চ রক্তচাপের কারণ, সেক্ষেত্রে কি লিখবো, অবশ্যই সাবহেডিং দিয়ে কারণটা লিখবো। আগে লিখবো ডায়াবেটিসের যদি কারণ পড়ে তাহলে কি লিখবো, তাহলে লিখবো বংশগত কারণ। তাহলে প্রথম পয়েন্টে কি দিলাম, যদি মনে করি ক্ষয়ের কোশ্চেনটা এসছে, তাহলে 1 নম্বর দিয়ে আমি কি লিখবো, বংশগত কারণ। বংশগত কারণ বলে সাবহেডিং দিলাম, দিয়ে আমি এখান থেকে লিখতে শুরু করবো। এখান থেকে, এই দিক থেকে নয়, এখান থেকে লিখতে শুরু করবো বলে যত নাম্বার দেওয়া থাকে তার থেকে 1টা পয়েন্ট এক্সট্রা লিখবো।
আচ্ছা, যদি বলা হয় গ্রহণীয় বর্জনীয় খাবার, ডায়াবেটিসের গ্রহণীয় বর্জনীয় খাবার, সেটা কি লিখবো না ডায়াবেটিসের গ্রহণীয় খাদ্য, গ্রহণীয় খাদ্য বলে হেডিং দিলাম। গ্রহণীয় খাদ্য বলে বইয়ে যেরকম আছে এরকম পরপর পরপর খাদ্য নয়, তাহলে কি লিখবো না নাম্বার 1 দিয়ে উচ্চ তন্তু সমৃদ্ধ খাদ্য, তন্তু সমৃদ্ধ খাদ্য বলে লিখে এলাম। লিখে এটাকে ব্র্যাকেটে দেবো আমি যে খাবারগুলি দিতে চাই, সবুজ পাতাযুক্ত সবজি, সমগ্র গমের আটা, ঢেঁকি ছাটা চাল, খোসা সমেত ডাল, এভাবে পয়েন্ট একদম ব্র্যাকেটে লিখে দেবো। তারপর কি লিখবো 2 নম্বরে উচ্চ জৈব মূল্যের প্রোটিন, উচ্চ জৈব মূল্যের প্রোটিন। সেখানে কি লিখবো এরকম সাবহেডিং লেখার পরে পাশে আমি ব্র্যাকেটে লিখে দেবো মাছ, মাংস, ডিম, ফ্যাট ছাড়া মাংস ইত্যাদি, এভাবে লিখবো। বর্জনীয় খাদ্য ক্ষেত্রে সেরকম, যদি আমি গ্রহণীয় খাদ্যের পরিবর্তে যদি বর্জনীয় খাদ্য লিখি তাহলে কি লিখবো বর্জনীয় খাদ্য। সেক্ষেত্রে আমি কি লিখবো না কম তন্তু সমৃদ্ধ খাদ্য, কম তন্তু সমৃদ্ধ খাদ্য কোনটা না ময়দা, পালিশ চাল, খোসাবিহীন ডাল, ফলের রস, এগুলো কম, মানে যদি ফল খাওয়াতেই হয় তাহলে গোটা ফল খাও, ফলের রস নয়, এগুলো কম তন্তু সমৃদ্ধ। ভাজা খাদ্য মানে যেগুলো লিখছি সেই সম্পর্কে ব্র্যাকেটে লেখা, বইয়ে যেরকম পরপর আছে ওরকম না, এইভাবে লিখলে সব থেকে বেশি নাম্বারটা আসে। এবং যদি খাদ্য তালিকা বলে, খাদ্য তালিকার ক্ষেত্রে অনেকেই ভুলভাল জিনিস ব্যবহার করে, অনেকেই বলবে বইয়ে তো দেওয়া আছে এরকম না, তোমার খাদ্য তালিকার মূল বিষয়বস্তু হচ্ছে তোমাকে একদিনে কি কি খাও সেটা জানতে চাচ্ছে, তার মানে তোমাকে এইভাবে খাদ্যকে ভাগ করতে হবে। এপাশে সময় দিতে হবে, খাদ্য উপাদান, এখানে পরিমাণ, আর এটা প্রকৃত ওজন। হয়েছে? তাহলে সময় কখন? সময় মনে করো সকাল 7টা। খাদ্য উপাদান কি খাচ্ছে? হয়তো আটা রুটি, আটার রুটি। পরিমাণ কটা খাচ্ছে? 2 পিস বা 2টি। প্রকৃত ওজন কত না 25 50 মানে 100 গ্রাম আটাতে 4 পিস রুটি হয়, তাহলে কত হচ্ছে 50 গ্রাম। এবারে রুটির সঙ্গে নিশ্চয়ই উল্টো কিছু মানে তরকারি খাবো, লিখবো মিক্সড ভেজ। কত লিখবো? পরিমাণে 1 বাটি। প্রকৃত ওজন কত? 150 গ্রাম। এরপর কি লিখবো? সেদ্ধ ডিম। পরিমাণ কত? 1টি। প্রকৃত ওজন কত? ডিমের ওজন 50 গ্রাম। লিখে তলায় আন্ডারলাইন, সকালের খাবারটা হয়ে গেল। এরপর দুপুরে রাত্রে এরকম পরপর দিয়ে দেবো। একদিনের কি কি খাই সেই হিসাবে খাদ্য তালিকাটা এইভাবে বানানো উচিত। এরপরে আছে আমাদের যে পালনীয় কর্তব্যগুলো কি, যেমন উচ্চ রক্তচাপের পালনীয় কর্তব্য কি কি, বা তোমার বাড়ির কেউ উচ্চ রক্তচাপে বা কোষ্ঠকাঠিন্যতে আক্রান্ত হয়েছে, তুমি কিভাবে তার তথ্য তালিকা তৈরি করবে বা কি কি পরামর্শ দেবে। এই যে পরামর্শ দান মানে পালনীয় কর্তব্য, সেখানে কিন্তু কোনো সাবহেডিং দেওয়ার দরকার নেই, শুধু 1 নম্বর 2 নম্বর দিয়ে যে দানা শস্যের পরিমাণ মিনিমাম মানে কমপক্ষে 200 গ্রাম করতে হবে, মানে তন্তু সমৃদ্ধ খাদ্যের পরিমাণ কমপক্ষে 20 থেকে 30 গ্রাম করতে হবে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ 15 থেকে 20 গ্রাম করতে হবে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াতে হবে, সবুজ শাকসবজি বা মৌসুমী ফল এবং শাকসবজির পরিমাণ বাড়াতে হবে, উচ্চ জৈব মূল্যের প্রোটিন খেতে হবে। এইভাবে 1 2 3 4 করে পয়েন্টগুলো লিখতে হবে। শেষের দিকে আমরা যদি দেখি একদম এই চ্যাপ্টারের, যেরকম হচ্ছে মাছ সংরক্ষণ পদ্ধতি বা দুধ সংরক্ষণ পদ্ধতি বা ফল সংরক্ষণ পদ্ধতি বা খাদ্য বিভিন্ন সংরক্ষণ, যেখানে যেটা লিখবো তার আগে আমি এরকম ছক করে দেবো খাদ্য সংরক্ষণ। মনে করো আমি মাছ সংরক্ষণ লিখছি, মাছ সংরক্ষণ পদ্ধতি, মাছ সংরক্ষণ বলে কি লিখবো, এরকম প্রথমে এরকম ছক করে দেবো। মাছ সংরক্ষণে একটা ঘরোয়া পদ্ধতি, একটা বাণিজ্যিক পদ্ধতি, মানে আমরা ঘরে যেরকম ব্যবহার করি মাছকে সংরক্ষণ করি, এবং যেটা ইন্ডাস্ট্রিয়াল হয় যদি ব্যবসার কাজে ব্যবহার করি সেটা বাণিজ্যিক পদ্ধতি। ঘরোয়া পদ্ধতির মধ্যে আমরা ভাগ করতে পারি
শুষ্ককরণ যদি শুকনো করে রাখি, রন্ধনের মাধ্যমে বা প্রক্রিয়াজাতকরণ বা অন্য আজকে যদি অন্যভাবে আচার টাচার তৈরি করা যায় সেভাবে সংরক্ষণ পদ্ধতি। এবং বাণিজ্যিক পদ্ধতি কি করতে পারি, ধূমায়িতকরণ পদ্ধতি, আধারীকরণ পদ্ধতি, ডিপ ফ্রিজ পদ্ধতি, এইভাবে লিখতে মানে যা হবে সব কিন্তু ছকের মধ্যে দেওয়ার পর আমি সেগুলোকে ব্যাখ্যা করতে বসবো। মানে খুব বেশি ছক দেবো না, যত নাম্বার থাকবে আগে কিন্তু আমাকে ছক দিতে হবে, ছক দেওয়ার পর যদি ব্যাখ্যা করতে পারি খুবই ভালো। এই হচ্ছে সংরক্ষণের অংশগুলো। পরের একদম সমাজের জন্য পুষ্টিতে যদি দেখি তাহলে সেখানে আমি কিভাবে কোশ্চেনগুলো লিখবো, যেমন এই চ্যাপ্টারের মধ্যে কি কি কোশ্চেন পড়ে, যেমন আইসিডিএস এ প্রাপক কারা, প্রাপক কারা, তাহলে আইসিডিএস এ প্রাপক কারা না লিখতে হবে এখানে 1 নম্বর থেকে 1 থেকে 5 বছরের শিশু, 2 নম্বর কি গর্ভবতী স্তন্যদানকারী মহিলা, এরা কিন্তু প্রাপক। তবে কিছু কিছু নির্বাচিত এলাকা কিশোর কিশোরী এবং বৃদ্ধাদেরও এটা দেওয়া হয়, তবে কিন্তু বেসিক্যালি 1 থেকে 5 বছরের শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা এরা কিন্তু আইসিডিএস এর প্রকল্পের প্রাপক। যদি বলে কাজ ওই একই, আইসিডিএস প্রকল্পে যদি কাজ বলে দেওয়া থাকে, কাজ বলে এডিট করে দিয়ে তাহলে কি লিখবো, যে কাজগুলো, তাহলে আইসিডিএস এর মূল কাজগুলো জানতে হবে। তাই আইসিডিএস এর মূল কাজ কি, অনুপূরক খাদ্য প্রদান। প্রথমে কি থাকবে, সাবহেডিং দিয়ে অনুপূরক খাদ্য প্রদান, অনুপূরক খাদ্য প্রদান সাবহেডিং দিলাম, দিয়ে লিখতে হবে। 2 নম্বর কি থাকবে, টিকাকরণ কর্মসূচি, এগুলো লিখতে হবে। 3 নম্বর কি থাকবে, অবৈতনিক শিক্ষা। 5 নম্বর কি থাকবে, স্বাস্থ্য শিক্ষা, মায়ের পুষ্টি শিক্ষা, এইগুলো দেওয়া থাকবে। আগে মূল পয়েন্ট দিয়ে সাবহেডিং দিয়ে তবে লিখতে হবে। মিড ডে মিল, মিড ডে মিলের মূল বক্তব্য কি, স্কুল ছুটের হার কমানো। যদি উদ্দেশ্য লিখি তাহলে সাবহেডিং লেখার দরকার নেই, কাজ যখনই কাজ লিখবো তখন কিন্তু সাবহেডিং লিখতে হবে। স্কুল ছুটের হার কমানো, বছরে কমপক্ষে 265 দিন, কমপক্ষে 265 দিন, 65 থেকে 70 দিন খাদ্য প্রদান করা। মোট ক্যালোরি, এই ভাষাটা লিখতে হবে, মোট ক্যালোরি 1/3 অংশ এবং মোট প্রোটিনের 1/2 অংশ পূরণ করা, এই ভাষাটা যেন থাকে। বছরে কতদিন খাওয়াচ্ছি, মোট ক্যালোরি কতদিন দিচ্ছি, মানে কতটা খাচ্ছি, মোট প্রোটিন কতটা খাচ্ছি, সেই পরিমাণটা জানছি। স্কুল ছুটে কমানো হচ্ছে, এইভাবে পয়েন্ট আউট করে আমরা লিখতে পারি। আইসিডিএস বলো, মিড ডে মিল বলো। এরপরে যদি আমি ফাও বা হু দেখি তাহলে ওদের ক্ষেত্রে কি, ওদের ক্ষেত্রে আগে আমি একটু আগেই বললাম ইউনিসেফ যখনই লিখবো, ইউনিসেফের মূল বক্তব্য কিন্তু গভীর। তুমি যতই শিশু খাদ্য দাও বা শিক্ষার বিভিন্ন উপকরণ দাও, তোমাকে 4 নম্বর পয়েন্ট বা 3 নম্বর পয়েন্টে গভীর লিখতেই হবে। শুধু তাই নয়, গভীর লিখে দিলে হবে না, জি ফর, ও ফর, বি ফর, আই ফর, এগুলো লিখতে হবে। জি ফর গ্রোথ চার্ট মনিটরিং, ও ফর ওরাল রিহাইড্রেশন, বি ফর ব্রেস্ট ফিডিং, আর আই ফর ইমিউনাইজেশন লিখতে, মানে ইউনিসেফ লিখলে গভীর কাজ লিখতে হবে, নাহলে কিন্তু ইউনিসেফ কমপ্লিট নয়। তুমি মেন 4টে পয়েন্ট দেওয়ার মধ্যে গভীরকে রাখতেই হবে, কিছু কাজ করার নেই। হুইয়ের ক্ষেত্রেও ঠিক সেরকমই, হুইয়ের মূল পয়েন্টগুলো আগে দিতে হবে, অবশ্যই সাবহেডিং করে, বারবার বলছি সাবহেডিং করে লিখতে হবে। ফাওয়ের ক্ষেত্রেও সেম সাবহেডিং দিয়ে লিখতে হবে এবং ওর ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে এর আগামী দিনের কি কর্মসূচি। এইভাবে আমি সমাজের জন্য পুষ্টির মূল অংশগুলো লিখতে পারি। বেশ, এতক্ষণ পর্যন্ত আমরা এমসিকিউ, এসএকিউ এবং ব্রড যে প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন, সেটা সুন্দরভাবে স্যার বোর্ডে আমাদের দেখিয়ে দিলেন। আশা করছি আমাদের ছাত্রছাত্রীদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্নটা রেখো, আমরা আমাদের বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের দুজনের পক্ষ থেকে বা আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আগামী 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের নিশ্চিতভাবে খুব ভালো হবে এবং আমরা আশা করব আজকের আলোচনার পর অনেকেই হয়তোবা তাদের উচ্চশিক্ষার জন্য এই বিষয়টাকে বেছে নেবে। আর বোধহয় এই বিষয়টাকে নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে গেলে স্যার একটা কেমিস্ট্রি এবং বায়োলজি কম্বিনেশন থাকলে খুব ভালো হয়। আমরা যখন ছাত্রছাত্রীরা এই সাবজেক্টটাকে নিয়ে থাকে, মানে উচ্চ মাধ্যমিক স্তরে তাদের বলেও থাকি, তবে অনেকে আবার স্কোরিং সাবজেক্ট হিসেবে এটাকে ইউজ করে।
যাই হোক, আমরা আশা করব তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো বিদায় নিলাম। কাটো। এবার স্যার